জন্যই আমি এটা বলছি যে এই যে এদেরকে আমি বলি দলবাদী বুদ্ধিজীবী, এদেরকে আমি বলি দলবাদী বুদ্ধিজীবী কিংবা সভাকবি। এই সভাকবি এবং দলবাদী বুদ্ধিজীবী তারাও কিন্তু এই মানুষের শত্রু, মানবতার শত্রু। তাদেরকেও আপনারা চিনে রাখবেন। তারা অতীতে যাই করে থাকুক না কেন, আজকে আমরা যেই সময় তাদের চেহারা দেখছি একটা কুৎসিত চেহারা, এবং তাদের মনোজগতও আসলে ধর্ষকদের পাহারাদারদের মনোজগৎ, এবং সেই মনোজগৎ নিয়ে তারা বসবাস করে। এরকম পরিস্থিতিতে আমাদের আসলে একসাথে হওয়া ছাড়া, আমাদের একত্রিত হওয়া ছাড়া আসলে ভিন্ন কিছু নেই। এবং এই শুধু ধর্ষণ, এই আন্দোলন আমি মনে করি শুধু ধর্ষণ বিরোধী না, এই আন্দোলন আসলে ন্যায্যতার পক্ষে। এই আন্দোলন আসলে যারা সরকার ব্যবস্থায় আছেন, যে সংগঠিত ভণ্ডামি করছেন প্রতি মুহূর্তে, ওনারা স্বাধীনতার চেতনার কথা বলেন, ঠিক স্বাধীনতার চেতনার উল্টো কাজগুলো প্রতি মুহূর্তে করছেন। ওনারা যেই কথাগুলো বলেন এবং সেটাই হচ্ছে সংগঠিত ভণ্ডামি। একটা শুধু উদাহরণ নেই, এই ধর্ষণের পরে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তৃতা নিশ্চয় মনে আছে, তার সাথে আপনি মিলান তাদের ছোট ছোট নেতা আছে, ছাত্রলীগের কিছু নেতা আছে, তাদের বক্তব্যগুলো মিলান। সেটা মেলাতে মেলাতে একটু উপরের দিকে উঠুন, প্রধানমন্ত্রীর কাছে পিছিয়ে যেসব যারা থাকছে তাদের বক্তব্যগুলো মেলান, সবাই একই সুরে কথা বলছে। এবং এটা স্পষ্ট এরা আসলে ধর্ষক, এবং ধর্ষক তৈরির কারখানা তৈরি করে রেখেছে বাংলাদেশে। আজকে যদি ছাত্রলীগ নিয়ে কথা হয়, কেন ছাত্রলীগ এরকম দুর্বিনীত হয়ে উঠছে এবং ধর্ষণ বাসনা কিংবা ধর্ষণ কামী হয়ে উঠেছে? আপনারা যদি দেখে থাকেন, এই ছাত্রলীগের যারা আছে খুবই তরুণ, অল্প বয়স্ক, তাদেরকে সব রকম অপকর্মে উৎসাহিত করছে তাদের বড় বড় নেতারা। এবং সেই উৎসাহের একটা অবস্থা দেখবেন আপনারা, যে ইভেন আমাদের বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষক আছেন, সরকারি দলের সমর্থন করেন, সরকারি দলের চাটুকারিতা করেন, তাদেরকেও আপনারা দেখবেন এই নেতাদের পেছনে, ছাত্রলীগের নেতাদের পেছনে তারা করে। এমনকি আমাদের সর্বোচ্চ বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পর্যায়ে যারা আছেন তারাও একই কাজ করেন। কেন করেন? কোথায় তাদের শক্তির আধার, এটা বোঝা খুব জরুরি। আপনি ছাত্রলীগ নিয়ে যখন সমালোচনা করবেন, একটা বিষয় খুব স্পষ্ট, ওরা কেন এত শক্তিশালী হয়, কেন জবাবদিহিহীনতার ঊর্ধ্বে উঠে যায়, জবাবদিহিতার ঊর্ধ্বে উঠে যায়। তার কারণ হচ্ছে, আমি যদি প্রধানমন্ত্রী হই আর আমার শিক্ষার্থীকে যদি বলি যে তুমি 24 ঘন্টার একটা পাস থাকবে তোমার আমার বাসায় যে কোনো সময় চলে আসার জন্য, তখন সেই ছাত্রের চাইতে অন্য কেউ কি শক্তিশালী হবে? প্রধানমন্ত্রীর পরে সবচেয়ে শক্তিশালী হবে এই ছাত্রটা, যাকে প্রধানমন্ত্রী একটা পাস দিয়ে দিল 24 ঘন্টায় তার বাসভবনে যাতায়াতের জন্য। এভাবেই তাদেরকে শক্তিশালী করা হয়েছে, ক্ষমতাশালী করা হয়েছে। এই মৌলিক প্রশ্নগুলো আপনার সামনে আনো। এই মৌলিক প্রশ্নের উত্তর না জেনে শুধুমাত্র ফাঁসি দিয়ে কোনো সমস্যা সমাধান হবে না। আমরা যে ফাঁসি চাইছি, আমি মনে করি ফাঁসি চাওয়ার মধ্য দিয়ে রাষ্ট্রকে আরো নৃশংস হতে আমরা সাহায্য করছি, উৎসাহিত করছি। এবং আমরা ক্রস ফায়ারের মধ্য দিয়ে দেখেছি র্যাব তৈরি হয়েছে। যারা ক্রস ফায়ার করেছিল আগে, যারা জামাত বিএনপি ক্ষমতায় ছিল, তারা ক্রস ফায়ারের সূচনা ঘটে। এর পরবর্তীতে আমরা যাদেরকে স্বাধীনতার চেতনার শক্তি বলি, সেই ধারাবাহিকতা বজায় রেখেছে। এবং এখন তার সাথে যুক্ত হয়েছে গুম, তার সাথে যুক্ত হয়েছে মাদকের বিরুদ্ধে যুদ্ধ। এবং এই মাদকের বিরুদ্ধে যুদ্ধের মধ্যে দিয়ে আপনারা নিশ্চয়ই দেখেছেন সেই শিশুর কান্না টেকনাফে। আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই শিশু কি বলেছিল, আব্বা তুমি কান্দাছো কেন? সেই রকম একটা পরিস্থিতি আজকে তৈরি হয়েছে। এবং এই পরিস্থিতি বুঝতে হবে, আমি যখন ফাঁসির কথা বলছি, আমি যখন ক্রস ফায়ারের কথা বলছি এই ধরনের অপরাধের জন্য, এই অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তি খুবই জরুরি। কিন্তু এই ধরনের সংগঠিত ভণ্ডামি যদি থাকে শাসন ব্যবস্থায়, তাহলে ফাঁসি কিংবা ক্রস ফায়ার সেটা আমার আপনার উপরে প্রয়োগ হবে। আমাকে আপনাকে মিথ্যা অভিযোগ দিয়ে এই ধরনের অবস্থায় ফেলে দিয়ে আমাদেরকে বিপদে ফেলা হবে। যার জন্য খুব প্রয়োজন হচ্ছে এই সরকার ব্যবস্থা শুধু না, এই রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন। আপনি যে রাষ্ট্র ব্যবস্থা দেখছেন, এটা একটা উপনিবেশিক রাষ্ট্র ব্যবস্থা। আপনি যদি উপনিবেশিক রাষ্ট্র ব্যবস্থার বৈশিষ্ট্য দেখে থাকেন, যে রাষ্ট্র তৈরি হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত ধরে, এবং সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত ধরে রাষ্ট্র ব্যবস্থা যে আইনগুলো হয়েছিল, সেই আইনের মধ্য দিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তারা এবং ব্রিটিশ আমলারা সমস্ত সুরক্ষা পেয়েছিল। এবং সেই সময়ও এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি অর্থ পাচার করেছিল আমাদের পূর্ব বাংলা থেকে ব্রিটেনে, সেগুলো নিশ্চয়ই আপনারা জানেন। সেই ধারাবাহিকতা আমরা পাকিস্তানের সময়ও দেখেছি। এবং একই ধারাবাহিকতায় আমাদের পাককম থেকে যে আয় হয়েছে, সে আয়ের বেশিরভাগ অংশটা গেছে পশ্চিম পাকিস্তানে, এবং তাদের কোটি কোটি পরিবার তৈরি হয়েছে।
ঠিক সেই ধারাবাহিকতায় আজকে যদি আসেন, বাংলাদেশ কিন্তু এখন সেই অবস্থা থেকে ব্যতিক্রম কিছু না। সেই উপনিবেশিক রাষ্ট্র কাঠামো, যে রাষ্ট্র কাঠামোর মধ্য দিয়ে যারা শাসক গোষ্ঠী, যারা আমলাতন্ত্র নিজেদের সুরক্ষা নিশ্চিত করে আসছে। আপনি যদি 2009 থেকে এখন পর্যন্ত যতগুলো আইন হয়েছে, আমি হিসাব করে দেখলাম তার মধ্যে 13টা আইনে একটা নির্দিষ্ট অনুচ্ছেদ আছে যেখানে যার মধ্য দিয়ে এই আমলাদেরকেও সুরক্ষা দেওয়া হয়েছে, এবং সেখানে বলা হয়েছে সরল বিশ্বাসে কৃতকর্ম খুবই গুরুত্বপূর্ণ। ওনারা যতই অন্যায় করেন না কেন, ওখানে একটা অনুচ্ছেদ যুক্ত করা হয়েছে সরল বিশ্বাসে কৃতকর্ম, এবং ওনারা যাই করবেন এটা আসলে সরল বিশ্বাসে করবেন। আমরা হচ্ছে গরম, আমরা যেহেতু জনমানুষ সাধারণ, আমরা হচ্ছে গরম, ওনারা সবসময় সরল। এবং এটাই হচ্ছে বাংলাদেশের সমস্যা। যখন ওনারা ক্ষমতার বাইরে থাকেন, যখন ইয়াসমিন হত্যা নিয়ে বিএনপি জামাতের বিরুদ্ধে আন্দোলন হয়, তখন ওনারা মনে করেন এটা রাজনৈতিক আন্দোলন। আর যখন ওনাদের বিরুদ্ধে আন্দোলন হয়, ওনাদের যারা পাচাকা বুদ্ধিজীবী আছেন, ওনাদের যারা সভাপতি আছেন, ওনাদের যারা দরবারি বুদ্ধিজীবী আছেন, তারা বলেন না না এটা তো সামাজিক সমস্যা, কেন তারা ক্ষমতার কথা বলে? আরে ক্ষমতা ছাড়া একটা মানুষ কখনো এরকম দুর্বিনীত হয়ে উঠতে পারে? ক্ষমতা ছাড়া ছাত্রলীগে এরকম পশুর মতো হয়ে উঠতে পারে? পশুগত একটা বিবেক আছে, বোধহয় আমাদের ছাত্রলীগের ছেলে মেয়েগুলার সেই বিবেক নাই। এবং সেই বিবেক নাই বলে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ব্যানার, তারা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আমাদের বিরুদ্ধে মামলা হয়, কিন্তু তারা কিন্তু এখন উল্টো কাজ করছে। ফেসবুকে ব্যানার পোস্টার নিজেদের মতো লিখে, খুব অশ্লীল ভাষায় লিখে এই আন্দোলনটাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চাচ্ছে, এবং তার মানে হচ্ছে এরা সবাই ধর্ষকদের পাহারাদার, এর কোনো ব্যতিক্রম নেই। এবং এই সব কিছু মিলে আছে, আমরা দেখছি একটা জবাবদিহিহীনতার যে শাসন ব্যবস্থা, বিচারহীনতার যে শাসন ব্যবস্থা, এর মধ্য দিয়ে আসলে সংগঠিত যে ভণ্ডামি সেটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। একটাই, আপনি যদি অর্থ বানাতে চান, আপনি যদি সবকিছু থেকে নিজেকে রক্ষা করতে চান, একটাই হচ্ছে আপনি একজন ব্যক্তির বন্দনা করবেন এবং আপনি বলবেন জয় হীরক রাজার জয়। ঠিক একইভাবে এখন আমাদের বলতে হয় জয় একজনের জয়, এবং সেইটা বলার মধ্য দিয়ে আপনার সমস্ত পাপ, সমস্ত অপরাধ ধুয়ে মুছে যায়। আমাদের একটা দুদক আছে, দুর্নীতি দমন কমিশন, এটাকে আমি বলি দুর্নীতি ধোয়া কমিশন। দুদক, এই দুর্নীতি ধোয়া কমিশন এরা কি করে? এরা হচ্ছে চিহ্নিত দুর্নীতিবাজদেরকে ধরে আনে, ধরে একটা সার্টিফিকেট দিয়ে দেয় যে তারা আসলে দুর্নীতি করেনি। এবং ধর্ষণকে বুঝতে হলে রাষ্ট্রের এই চেহারাটা বুঝতে হবে, রাষ্ট্রের এই ভণ্ডামির চিত্রটা বুঝতে হবে। শুধুমাত্র ফাঁসি কিংবা ক্রস ফায়ার চেয়ে আপনি আসলে এই অবস্থা থেকে মুক্তি পাবেন না। এই অবস্থার মধ্য দিয়ে আপনি আসলে আপনাকে আরো বিপদের দিকে ফেলে দিচ্ছেন। এই অবস্থা বোঝাটা আমাদের খুবই জরুরি। আপনি যদি অন্যায্যতার বিরুদ্ধে লড়াই না করেন, আপনি যদি এই ভণ্ডামির বিরুদ্ধে লড়াই না করেন, তাহলে আসলে আপনি এই অবস্থা থেকে খুব এবং খুব জরুরি হচ্ছে আসলে, যেটা খুব জরুরি আমাদের খুব বোঝা দরকার, আমাদের যে শাসন ব্যবস্থা তৈরি হয়েছে, অন্যান্য শাসন ব্যবস্থা, তার একটা বড় কারণ হচ্ছে আমরা যারা দেখছি সরকারে, তারা নির্বাচনের মধ্য দিয়ে সরকারে আসেনি। তাদেরকে নির্বাচিত করেছে তাদের দলীয় যে সমর্থক, তাদেরকে নির্বাচিত করেছে প্রশাসনের মানুষেরা, তাদেরকে নির্বাচিত করেছে নিরাপত্তা প্রহরীরা। তার মধ্য দিয়ে এই সরকার জনবিচ্ছিন্ন হয়েছে, এবং জনবিচ্ছিন্ন হলেই পরে এই ধরনের ঘটনা ঘটতে থাকে, এবং এই ধরনের ঘটনা ঘটছে, এবং এই ঘটনা যে থামবে না এটা খুব নিশ্চিত করেই বলা যায়। এবং শুধুমাত্র ফাঁসির দাবি মেনে নেওয়া, এবং আমি মনে করি এটা দিয়ে আসলে এই সমস্যার সমাধান হবে না। আপনাদের যেই আওয়াজটা তোলা দরকার, এরকম জবাবদিহিহীন এই ধরনের সরকার ব্যবস্থার বিপরীতে জবাবদিহিমূলক সরকার ব্যবস্থা, গণতান্ত্রিক সরকার ব্যবস্থা, এবং যেই সরকার সবার ন্যায্যতা নিশ্চিত করবে। আপনারা মনে রাখবেন, এই রাষ্ট্র বেহাত হয়ে গেছে। এই রাষ্ট্র আমাদের হাতে নেই। এই রাষ্ট্র আছে দাতা দেশগুলোর হাতে, এই রাষ্ট্র আছে প্রতিবেশী দেশগুলোর হাতে। এই রাষ্ট্র এখন বিপদে আছে ভারত চীনের প্রতিযোগিতার বিপদে। এটা বোঝা খুব জরুরি। তার সাথে যুক্ত হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, যত সাম্রাজ্যবাদী শক্তি আছে, সবাই এখন এই রাষ্ট্রের উপর নজর। এবং যারা ক্ষমতায় আছেন, তারা ক্ষমতায় থাকার জন্য অনেক রকম উন্নয়ন প্রকল্প নিচ্ছেন। এগুলো যত না উন্নয়ন প্রকল্প, তার চাইতে অনেক বেশি হচ্ছে ক্ষমতায় টিকে থাকার প্রকল্প। এর মধ্য দিয়ে তাদের অংশীদারিত্ব তৈরি করছেন, যেন তারা এই সরকারকে যে কোনো অবস্থায় সমর্থন দিয়ে যায়। তার মানে এই রাষ্ট্র আমাদের না। ঠিক একইভাবে আপনি যদি মন্ত্রীদের তালিকা দেখেন, তাদের যদি ব্যক্তিগত বৃত্তান্ত দেখেন, আপনি দেখবেন প্রত্যেকে ব্যবসায়ী। তৃণমূল থেকে রাজনীতি করে আসা খুব কম মানুষ
এই মসজিদে আছে। দেখবেন মেয়র হচ্ছে যারা পয়সা দিয়ে মেয়রশিপ কিনছে, এবং এরকম একটা সরকার, এটা আসলে সরকার নয়, আমি এটাকে বলি বেসরকার। এবং এই রাষ্ট্র নয়, এইটা হচ্ছে বেরাষ্ট্র। এই রাষ্ট্র আসলে বেহাত হয়ে যাওয়া রাষ্ট্র। এই রাষ্ট্রকে যদি ফিরে পেতে চাই, এই রাষ্ট্রকে যদি মানুষের রাষ্ট্র করতে হয়, এই রাষ্ট্রকে যদি আমার আপনার রাষ্ট্র করতে হয়, এই রাষ্ট্র যদি শ্রমিকের রাষ্ট্র করতে হয়, এই রাষ্ট্র যদি কৃষকের রাষ্ট্র করতে হয়, এই রাষ্ট্র যদি স্বাস্থ্যকর্মীদের রাষ্ট্র করতে হয়, আমার আপনার লড়াই ছাড়া বিকল্প কিছু নেই। আমাদের ছোট ছোট স্বার্থগুলো তুলে, ছোট ছোট অভিলাষগুলো তুলে আমরা সবাই আসুন একই সাথে হই। আজকে ধর্ষণ বিরোধী আন্দোলন আমাদেরকে একটা সুযোগ তৈরি করে দিয়েছে এই রাষ্ট্রকে নতুন করে চেনা, এই রাষ্ট্রকে নতুন করে বোঝা। যার জন্য খুব জরুরি হচ্ছে এই সংগঠিত যে ভণ্ডামি আছে, যেটা এই রাষ্ট্র ব্যবস্থায় পুরো মাত্রায় প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে, এটা নিয়ে কথা বলুন। ফাঁসি কোনো সমাধান না। যে ফাঁসি আপনি চাইছেন, এই ফাঁসি আপনার গলায় ঝুলতে পারে মিথ্যা অভিযোগে, মিথ্যা অপবাদে। তার মানে হচ্ছে এই রাষ্ট্র ব্যবস্থায় যদি স্বচ্ছতা, জবাবদিহিতা, গণতন্ত্র ফিরিয়ে না আনা যায়, আমরা আসলে এই বিপদ থেকে মুক্ত না। এবং ধর্ষণ বিরোধী আন্দোলন শুধুমাত্র ধর্ষণ বিরোধী আন্দোলন না, এটা আসলে আমাদের সবার মুক্তির আন্দোলন। এবং নারীর মুক্তি মানে কিন্তু আমার আপনার সবার মুক্তি। নারীর মুক্তি ছাড়া এই দেশ মাতৃকার মুক্তি নেই। যেই দেশ মাতৃকা প্রতি মুহূর্তে ধর্ষিত হচ্ছে ব্যবসায়ী, রাজনীতিবিদ দ্বারা, চাটুকার আমলা দ্বারা, চাটুকার কবি দ্বারা, চাটুকার বুদ্ধিজীবী দ্বারা। এদেরকে চিনুন, এদের বিরুদ্ধেও প্রতিবাদ গড়ে তুলুন। ধন্যবাদ সবাইকে। সম্মতি। ধন্যবাদ ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তানজিমুদ্দিন খান স্যারকে। বন্ধুগণ, আমাদের এই সমাবেশে বিভিন্ন ব্যক্তি এবং সংগঠন সংহতি জানিয়েছেন। আমাদের সাথে সংহতি জানিয়েছেন গণসাহিত্য সভা, তার পক্ষে শামিমা লুৎফা। আমাদের সাথে সংহতি জানিয়েছেন মুক্তি মঞ্চ, আমাদের সাথে সংহতি জানিয়েছেন বাংলাদেশ আদিবাসী যুব ফোরাম। আমাদের সাথে এই সমাবেশের সাথে সংহতি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম আকাশ। বন্ধুগণ, আপনারা জানেন যে আজকে শাহবাগের পাশাপাশি ঢাকার বিভিন্ন অঞ্চলে কয়েকদিন ধরে এই আন্দোলন আমাদের চলছে। ঢাকার মিরপুরে ওই উত্তরাতে আমাদের বিভিন্ন স্কুল কলেজের বন্ধুরা তারা সেখানে আন্দোলন করছে, রাস্তা অবরোধ করেছে। আপনারা জানেন যে গত 2 বছর আগে নিরাপদ সড়ক আন্দোলন এদেশের সামনে একটা নতুন নজির তৈরি করেছিল, একটা দৃষ্টান্ত দেখিয়েছে যে একটা নতুন প্রজন্ম এই যে ক্ষমতার রাজনীতির কথা তানজিম স্যার বললেন, এই ক্ষমতার রাজনীতিকে চিনতে শিখছে, তাকে চ্যালেঞ্জ করতে শিখছে। এই প্রজন্মকে আওয়ামী লীগ সরকার ভয় পায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আজকে যেভাবে আন্দোলনে প্রভাব রাখে, সেই কারণে আপনারা দেখবেন গতকাল একটা নির্দেশনা সরকার জারি করেছে যে আমাদের স্কুল কলেজের ছেলেমেয়েরা তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন নিউজ তারা শেয়ার করতে পারবে না। কারণ আজকে দেখছে এই মাধ্যমে যেভাবে ব্যবহার করে সারা দেশে আন্দোলন ছড়িয়ে পড়ছে, এই নিপীড়নের শক্তিকে সরকার কাজে লাগানোর জন্য এরকম গণতান্ত্রিক নির্দেশনা জারি করেছে। আমরা এই সমাবেশ থেকে একই সাথে বলতে চাই, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের নামে সরকার যেরকম অগণতান্ত্রিক আচরণ করছে, প্রতিবাদের শক্তিকে দমন করার চেষ্টা করছে, তার বিরুদ্ধে আমাদের সক্রিয় হতে হবে, আমাদের সোচ্চার হতে হবে। আমাদের এই সমাবেশে এই পর্যায়ে আন্দোলনকারী উত্তর এবং মিরপুরের বন্ধুদের থেকে এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি মাহতাব খান বাদল, উত্তরা আন্দোলনকারীদের পক্ষ থেকে। আকাশের দিকে তাকিয়ে দেখেন, আজ 30 লক্ষ শহীদ টুকরে কেটে উঠে। এই মাটি রক্ত দিয়ে কেনা মাটি, এই মাটি 30 লক্ষ শহীদের রক্তের বিনিময় মাটি। এই মাটি ধর্ষকের নয়, এই মাটি সাধারণ জনগণের মাটি, এই মাটি সাধারণ ছাত্রদের মাটি। গত 5 দিন যাবে আমরা উত্তরাতে সাধারণ ছাত্ররা অবস্থান গ্রহণ করেছি। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। এই গণ আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটি থানায়, প্রত্যেকটি ইউনিয়নে, প্রত্যেকটি জেলায় ছড়িয়ে যায়। আমরা সেই
আমরা সেটাকে ব্যক্ত করে আজকে এখানে বক্তব্য শেষ করছি। সবাইকে শুভকামনা। বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি মিরপুরের আন্দোলনকারীদের পক্ষ থেকে রাশিদুল ইসলাম ফাহিমকে। সবাইকে লাল শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করতে যাচ্ছি। আমরা মিরপুরে বিগত 5 দিন যাবৎ ধর্ষণ বিরোধী আন্দোলন করতেছিলাম এবং এটা অব্যাহত রাখতেছি এবং ভবিষ্যতে এটা কঠোরভাবে করার জন্য আপনাদের সবাইকে আমরা আহ্বান জানাবো, মিরপুরে আসবেন, আমাদের সাথে সম্মতি জানাবেন এবং আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই আন্দোলনকে আরো বড় পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমার মিরপুরবাসী থেকে আমি রাশিদুল ইসলাম ফাহিম আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। বন্ধুগণ, আমাদের এই সমাবেশে এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্তকে। ধর্ষণ ও বিচারহীনতা বিরোধী বাংলাদেশ আজকে এখানে ধর্ষণের বিরুদ্ধে এবং বিচারহীনতার বিরুদ্ধে যে মহাসমাবেশের আয়োজন করেছে, সেই সমাবেশে আগত আমাদের এখানে যারা অভিভাবকরা আছেন, আমাদের বিশিষ্ট ব্যক্তিরা আছেন, তাদের সবাইকে বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের পক্ষ থেকে এবং এই মঞ্চের পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এখানে যারা আপনারা উপস্থিত হয়েছেন, আপনারা সকলেই আমরা বিশ্বাস করি আপনারা জাহানারা ইমামের উত্তরসূরি, বেগম রোকেয়ার উত্তরসূরি, প্রীতিলতার উত্তরসূরি, মাস্টার দাসুর সেন, সেই শহীদ রুমি, বড় বড় যে বিপ্লবী আমাদের দেশে জন্ম নিয়েছে তাদের উত্তরসূরি। তাই আজকে জাতির এই দুর্দিনে আপনারা এখানে সমবেত হয়েছেন। সংগ্রামী বন্ধুগণ, দেশের পরিস্থিতি কি, আজকে আমরা কোন দিকে যাচ্ছি তা বিশেষ কিছু বলার আপনাদের কাছে নেই। গত 4 তারিখে সেই নোয়াখালীর ঘটনা আমাদের সামনে যে ভয়াবহতা সৃষ্টি করেছিল, সেই ভয়াবহতাই আজকে এইখানে অগ্নিস্ফুলিঙ্গ তৈরি করেছে। সংগ্রামী বন্ধুগণ, আজকে এখান থেকে জাতি উঠেছে অবিলম্বে বাংলাদেশে সেই পাহাড় কিংবা সমতলে যেই সকল নারী ধর্ষিত হয়েছে তাদের সেই ধর্ষকদের বিচার করতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কিন্তু আমরা দেখছি এই সময়ে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যেন আমরা একমাত্র সর্বোচ্চ শাস্তি যাতে হয় তার জন্য এখানে সম্মিলিত হয়েছি। সংগ্রামী বন্ধুগণ, তা কিন্তু নয়। আমরা বলছি এই যে বিচারহীনতা, সরকার এখানে বিচার না করে আজকে যে অবস্থায় আমাদের সামনে আমাদেরকে দাঁড় করিয়েছে, আমাদের